জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন ঘিরে আপনাদের সঙ্গে আছি জানসিন জ্যোতিকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এ সময় দায়িত্বহীনতা বা আত্মতুষ্টির সুযোগ নেই। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও নিবেদিত হয়ে কাজ করতে হবে। বিকেলে রাজধানীর খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির কাছে মানুষের প্রত্যাশা অনেক, তাই সেই প্রত্যাশা পূরণ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকারও সেই লক্ষ্য সামনে রেখে কাজ করছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সবাইকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। বক্তব্যে তিনি আরও বলেন, সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শিশুদের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনারই উত্তরাধিকার। তারা সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো সন্ত্রাসী থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সন্ত্রাসীদের নির্মূলে সরকার পরিকল্পিত ও সাঁড়াশি অভিযান চালাবে। সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন উপস্থিতিতে জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সেখানে স্থাপিত যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। বলেন, বিগত 17 বছরের রাজনীতির দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। জঙ্গল সলিমপুর তারই একটি নমুনা। জঙ্গল সলিমপুরে বসতি গড়া সাধারণ বাসিন্দাদের এখনই উচ্ছেদ করা হচ্ছে না বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে এবার আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা কোত্থেকে পায়? তাদের সাথে কারা জড়িত? এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত? এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। জামায়াতের অনেকে গুপ্ত চাঁদাবাজিতে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ধর্মের নামে ধোঁকা দেয়া জনগণ পছন্দ করে না। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, সরকারের যৌক্তিক সমালোচনা দোষের নয়, তবে কুৎসা রটানো অনুচিত। ধর্মের নামে রাজনীতি করেন, সব নাকি পবিত্র মানুষ। এখানে যেমন তারা গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঢুকে থেকে গুপ্ত রাজনীতি করেছে, অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। আপনারা একটা আরবি শব্দ ব্যবহার করেন চাঁদাবাজের, অন্যান্য তো চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন। এবার রাজধানীর আদ্দিন হাসপাতালে অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সন্ধ্যায় হাসপাতালটি অভিযান শেষে এই তথ্য জানান দক্ষিণ সিটির ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এর মধ্যে নিরাপদ খাদ্য আইনে 2 লাখ ও ভোক্তা অধিকার আইনে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় হাসপাতালটির বেকারি বন্ধ ছিল বলেও জানান তিনি। এদিকে আজও সংবাদ সংগ্রহ করতে গেলে গণমাধ্যম কর্মীদের বাধা দেয় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। বিষয় আমাদের কাছে একটু অ্যানোমালি ধরা পড়েছে। আমরা সেই সমস্ত বিষয় আমলে নিয়ে আমরা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। ঈদের ছুটি শেষে ফিরতি যাত্রার খবর জানাতে বরিশাল নদী বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান।
অমিত, এই মুহূর্তে লঞ্চ ঘাটে যাত্রী চাপ কেমন দেখছেন এবং আজ কয়টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে? আরো জানতে চাই, বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের মাঝে? জ্যোতিকে একটু জানিয়ে রাখি, বিকেলের দিকে যাত্রী চাপ তেমন একটা না থাকলেও বর্তমানে কিন্তু যাত্রী চাপ কিছুটা বেড়েছে। বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে 9টি লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং এই 9টি লঞ্চেই দেখা যাচ্ছে যে শতভাগ কেবিন বুকিং হয়ে গেছে, তবে ডেক যাত্রী কিছুটা কম দেখা যাচ্ছে। অন্যান্য ঈদে দেখা যাচ্ছে যে লঞ্চের সামনের যে জায়গাগুলো রয়েছে সেখানেও যাত্রী চাপ দেখা যায়, তবে এবছর সেটি কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। যেহেতু আজকে ছুটি শেষ হয়েছে এবং আগামীকাল থেকে অফিস শুরু, সে কারণে কিন্তু যাত্রী চাপ কিছুটা কম। লঞ্চ মালিকরা বলছেন আগামীকাল এবং পরশুদিন লঞ্চের যাত্রী চাপ কিছুটা বাড়বে। এবং একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু নৌ প্রতিমন্ত্রী যিনি রয়েছেন রাজীব আহসান, তিনি কিন্তু ইতিমধ্যে লঞ্চঘাট পরিদর্শন করতে এসেছেন এবং বেশ কয়েকটি লঞ্চ কিন্তু তিনি পরিদর্শন করেছেন। আসলে ঘুরে ঘুরে দেখছেন যে যাত্রীরা নিরাপদে পৌঁছাতে পারছেন কিনা, কোনো সমস্যা রয়েছে কিনা এবং লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কিনা সেটি কিন্তু আসলে তিনি নিশ্চিত করার চেষ্টা করছেন। এবং ভাড়ার কথা যদি বলি, গত বছরের তুলনায় এবছর কিছুটা ভাড়া বাড়তি রয়েছে। মালিকরা বলছেন যে নৌ জ্বালানি যে তেল রয়েছে সেই জ্বালানি তেলের যে দাম বাড়ার কারণে কিন্তু এই দামটি বেড়েছে। তবে 100 থেকে 400 টাকা পর্যন্ত ডেক শ্রেণী এবং কেবিনের ভাড়া কিন্তু বেড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সিঙ্গেল কেবিন 1400 টাকা এবং ডাবল যে কেবিনগুলো রয়েছে সেগুলো 2800 টাকায় বিক্রি হচ্ছে এবং ডেক শ্রেণীতে 400 টাকায় ডেকের ভাড়া নির্ধারণ করা হয়েছে। এবং যাত্রী চাপ আস্তে আস্তে কিছুটা বাড়ছে। লঞ্চ মালিকরা বলছেন আগামীকাল এবং পরশুদিন যাত্রী চাপ আরও কিছুটা বাড়বে বলে তারা আশা করছেন। তো বরিশাল নদীবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা, ঈদ শেষে ফিরতি যাত্রার খবর জানাতে যুক্ত ছিলেন অমিত হাসান। নেত্রকোনায় অটোরিকশা বাস সংঘর্ষে মা ও 2 মেয়ে সহ নিহত হয়েছেন। এ নিয়ে রোববার 5 জেলার 7 জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। সকালে অটোরিকশায় করে 2 মেয়েকে নিয়ে 40 বাবার বাড়ি যাচ্ছিলেন নূরজাহান। পথে বাইপাস এলাকায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী লোকাল বাসের সাথে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি একেবারে বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় নূরজাহান ও 1 মেয়ের। পরে হাসপাতালে নিলে আরেক মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে কুষ্টিয়ার মিরপুরে সেনা সদস্য বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে 1 যাত্রীবাহী নিহত হয়েছেন। এতে 42 সেনা সদস্য অন্তত 50 জন আহত হয়েছেন। এদিকে টাঙ্গাইলের ভুয়াপুরের বাস মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া দিনাজপুরের নবাবগঞ্জে বাসের ধাক্কায় 1 নারী এবং চাঁদপুর সদরের বাগাদিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অভিষেকের পর রোববার পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জনরোষের শিকার হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন চণ্ডীতলায় একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় কল্যাণকে ঘিরে ধরে একদল বিক্ষুব্ধ। এ সময় কালো পতাকা প্রদর্শন ও চোর চোর স্লোগান দিতে থাকেন তারা। এক পর্যায়ে কল্যাণের নিরাপত্তা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় বিক্ষুব্ধরা। মাটিতে লুটিয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ তার ওপর হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় রাজ্যের শাসক দল বিজেপি ও পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।